অন্তরা দেবী দুই যমজ সন্তান, এক ছেলে সঞ্জয় এবং এক মেয়ে মনিকা। ছোটবেলা থেকেই দুই ভাই বোন বাড়িতে দুরকম ভাবে মানুষ হতে থাকে। একদিকে অন্তরা দেবী তার ছেলেকে দুধে ভাতে মানুষ করেন। তার কি দরকার না দরকার সে মুখ থেকে বলার আগেই তার কাছে হাজির হয়ে যেত। অন্যদিকে মেয়ের বেলায় ব্যাপারটা পুরো উল্টো ছিল। ছেলের ব্যবহার করা জিনিস মেয়ের ভাগ্যেই জুটত। কখনো যদি মেয়ে আবদার করে কিছু চাইতো তখন তাকে বুঝিয়ে চুপ করে দেওয়া হতো। একবার তাদের জন্মদিনে তাদের মামা কল্যাণবাবু তাদেরকে দুটো খেলনা গাড়ি কিনে দিয়েছিলেন। সঞ্জয় প্রথম দিনই গাড়িটিকে ভেঙে দেয় এবং মনিকার গাড়িটি তার কাছ থেকে কেড়ে নেয়। মনিকা কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে যায় আর বলে, মা মা দেখো না, সঞ্জয় নিজের গাড়ি ভেঙে দিয়েছে, তারপর আমার গাড়িটাকে নিয়ে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন যা, আমি মামিমা আর মামার সঙ্গে কথা বলছি। মা তুমি পরে কথা বলবে, আগে ওকে আমাকে গাড়িটা দিয়ে দিতে বলো। আমার খেলনা গাড়ি ও নেবে কেন? মনিকা, আমি বললাম না এখন যা। ভাই নিয়েছো তো কি হয়েছে? ও কি তোর খেলনা খেয়ে ফেলবে? এত হিংসা কেন তোর মনে? আমি জানি না, তুমি ওকে এক্ষুনি আমার খেলনা দিতে বলো। নিজেরটা তো ভেঙে ফেলেছে, আমারটা কেন নিল তাহলে? মনিকার কথা শুনে অন্তরা দেবী বিরক্ত হয়ে তাকে একটি চড় বসিয়ে দেন এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দেন। মনিকা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এটি দেখে মনিকা দেবীর বৌদি সুষমা দেবী বলেন, দিদি, এটা কিন্তু তুমি ঠিক করলে না। ওরা দুজনেই বাচ্চা, একই বয়সী, তুমি তোকে বুঝিয়েও বলতে পারতে। আরে বৌদি, ওর কথা বাদ দাও তো। ও সব সময় ভাইয়ের প্রতি হিংসা করে, একটু কোনো জিনিসে হাত দেওয়ার উপায় নেই জানো। এমন কেন যে হয়েছে মেয়েটা কে জানে। আমার ছেলেটা কিন্তু এমন নয়, ওর মন খুব ভালো, আর মেয়েটা হয়েছে পুরো তার উল্টো। এখানে তো আমি হিংসুটের কোনো ভাব দেখতে পাচ্ছি না গো দিদি। দুটো বাচ্চা নিজেদের মধ্যে খেলনা নিয়ে একটু ঝগড়া করছে। যদিও তোমার ছেলে তো ওর খেলনাটা নেওয়া উচিত হয়নি, তবুও আমি বলবো এখানে মনিকার কোনো দোষ নেই। শুধু শুধু বাচ্চাটা কাঁদছে দেখো। বৌদি ছাড়ো তো, মেয়ে হয়েছে, মেয়েদের জিনিস নিয়ে খেলবে। ওইসব ব্যাটা ছেলেদের খেলনা নিয়ে ও কেন খেলবে বলো তো? এক্ষুনি চুপ করে যাবে, ছাড়ো। প্রত্যেক দিনের একই ব্যাপার, তোমরা ওইসবে অত গুরুত্ব দিও না। এভাবেই অন্তরা দেবী সারাক্ষণ নিজের ছেলেকে সাপোর্ট করতেন এবং মেয়ের সব ব্যাপারেই অবজ্ঞা করতেন। দিন কাটতে থাকে। দেখতে দেখতে দুই ছেলে মেয়ে বড় হয়ে যায়। দুজনের বিয়ের সম্বন্ধ দেখা শুরু হয়ে যায়। সঞ্জয় ঋতু নামে একটি মেয়েকে পছন্দ করত, তাই সে বাড়িতে এসে মাকে সে কথা জানায় এবং ঋতুর ছবি দেখিয়ে বলে, মা আমি ঋতুকে খুব পছন্দ করি, যদি বিয়ে করি তাহলে ওকেই করব। ওই দেখি দেখি আমার ছেলে কেমন মেয়ে পছন্দ করেছে। আরে বাহ, মেয়ে তো খুব সুন্দরী রে। ঠিক আছে ঠিক আছে, তুই যেমন চাইছিস তেমনই হবে। তবে আমি চাইছি তোদের দুই ভাই বোনের একদিনেই বিয়ে হোক। হ্যাঁ মা, আমি এটাই বলতে যাচ্ছিলাম। মনিকা এই বাড়ি থেকে যাবে আর তোমার বৌমা আসবে। ওর জন্য সম্বন্ধ দেখা হচ্ছে, ভালো ছেলে দেখলে বিয়েটা দিয়ে দেব। আপাতত কালকে ছেলেপক্ষ দেখতে আসছে, দেখা যাক ওরা ওকে পছন্দ করে কিনা। পরের দিন পাত্রপক্ষ মনিকাকে দেখতে আসে এবং তাকে পছন্দ করে। অন্তরা দেবী ছেলে এবং মেয়ের একই দিনে বিয়ের দিন ফাইনাল করেন। কেনাকাটার জন্য তোড়জোড় শুরু হয়। সঞ্জয় তার মাকে নিয়ে গিয়ে নিজের হবু স্ত্রীর জন্য দামি দামি শাড়ি, কাপড়, গয়না, জুতো, ব্যাগ সবকিছু কেনে। অথচ দিদির ক্ষেত্রে সবকিছুরই লোকাল এবং কম দামি জিনিস, যা দেখে মনিকা বলে, মা তুমি আমার বেনারসিটা একটু ভালো কিনতে পারতে তো গো। এটা খুবই কেমন একটা বেনারসি হয়ে গেছে। বৌদিটা কি সুন্দর, আনকমন পুরো। মনিকার কথা শুনে সঞ্জয় রেগে যায়, কিন্তু সে তার মায়ের কাছে তার রাগ প্রকাশ করতে দেয় না এবং বলে, তোমার কি ওই শাড়িটা খুব পছন্দ হয়েছে? তাহলে এক কাজ করো, তুমি ওই শাড়িটা নিয়ে নাও। এই শাড়িটা না হয় আমি ঋতুকে দিয়ে দেব, ওর এসবের কোনো ব্যাপার নেই। ওকে যা দেবে ও খুশি মনে নিয়ে নেবে, মনটা খুব সরল। দাদা আমি তো ব্যাপারটাকে ওইভাবে বলতে চাইনি, আসলে দুটো শাড়ি একই হলে খুব ভালো হতো। তুই কি বলতে চাইছিলিস আর কি হয়ে গেছে সেসব আমি খুব ভালো করেই বুঝি। ছোট থেকেই তো ভাইয়ের জিনিসে তোর নজর। এতদিন ভাইয়ের উপরে হিংসা করে তোর মন ভরেনি, এবার থেকে তো দেখছি বৌদির উপরে হিংসা করছিস। সঞ্জয়, এখানে যা যা জিনিস আছে সব ঘরে নিয়ে গিয়ে রাখ। বৌমার কোনো জিনিস ওকে দেখাবি না। তুই ওকে যা দেখাবি ও সেটার উপরেই লোভ করবে। আমার মেয়ে আমি পেটে ধরেছি, আমি নিজেও জানি না ও কেন এরকম হয়েছে। তুই এক্ষুনি সব নিয়ে গিয়ে ঘরে রাখ। আর তোকে অত দাদাগিরি করে বৌমার শাড়ির লোককে বিলাতে হবে না। যার জন্য যা আনা হয়েছে সে সেটাই ব্যবহার করবে। নিজের মায়ের মুখে এসব কথা শুনে মনিকার চোখে জল চলে আসে। এরপর সে বিয়ের কোনো কিছুতেই আর কোনো কথা বলে না। সঞ্জয় এবং অন্তরা দেবী নিজেদের ঘরে অনেক নতুন নতুন আসবাবপত্র আনান।
সঞ্জয়ের পুরো ঘর নতুন করে রং করা হয় এবং ফার্নিচার লাগানো হয়। এদিকে মেয়ের জন্য শুধু কয়েকটা শাড়ি এবং হালকা কয়েকটা গয়না। বিয়ের 2 দিন আগে সুষমা দেবী এবং বাকিরা এসে হাজির হয়। সুষমা দেবী বলেন, অন্তরা, ছেলের বিয়ের ব্যবস্থা তো খুব ধুমধাম করেই করছো। বাড়িটাকে একেবারে রাজপ্রাসাদ বানিয়ে ফেলেছো। কয়েক বছর আগে এসেছিলাম, তখন এরকম ছিল না। তখন একরকম ছিল আর এখন অন্যরকম হয়ে গেছে। সব দামি দামি ফার্নিচার লাগিয়েছো। নতুন বৌমা এসে খুব খুশি হয়ে যাবে জানো। আচ্ছা, মনিকাকে কি দিচ্ছ গো তুমি? গয়না, শাড়ি, আসবাবপত্র কই কিছু দেখালেন না তো? ওকে আর কি দেবো বলো তো? এসব করতে কি কম খরচ হয়েছে? আমার তো আর লাখ লাখ টাকার ইনকাম নয়। যা সেভিং ছিল সব এখানেই খরচ হয়ে গেছে। এখন শুধুমাত্র পেনশনের উপরেই ভরসা করে থাকতে হবে। মেয়ের বিয়ে হলে যে কি ঝামেলা তোমায় কি বলবো। ওই তো ওইখানে সব ব্যাগেও জিনিসপত্র রাখা আছে, দেখে নাও না। আরে এই কয়েকটা শাড়ি, হালকা হালকা গয়নাগুলো দিচ্ছ শুধু, আর কিছু দিচ্ছ না? ফার্নিচার গুলো কেমন দিচ্ছ গো? ফার্নিচার আবার কি আছে? জামাই ভালোই বড় লোক, ওদের বাড়িতে সব কিছু আছে, ওসব কিছু লাগবে না। দেখো অন্তরা, জামাই হাজার বড় লোক হলেও তোমার তো কিছু দায়িত্ব কর্তব্য বলে আছে নাকি গো? ফার্নিচার না দাও, অন্তত মেয়েকে কিছু ভালো ভালো দামি গয়না, দামি দামি শাড়ি, আর সবার জন্য তো ভালো কাপড় চোপড়, এগুলো তো করতে পারতে। আমার ছেলে বারবার বলেছিল ওর নিজের কিছু চাই না, যা হবে সব মনিকার হবে। আসলে ওর মনটা তো খুব বড়, কিন্তু আমি তো আর এক চোখও নয়। আমার ছেলে মেয়ে দুটোই আমাকে দেখতে হবে। মেয়েকে যদি সব দিয়ে দিই তাহলে ছেলের কাছে কি থাকবে শুনি? মেয়ে তো সবকিছু নিয়ে ধেই ধেই করে শ্বশুর বাড়ি চলে যাবে। ছেলে বেচারা এখানে শুকনো হয়ে পড়ে থাকবে। অন্তরা দেবীর কথা শুনে সুষমা দেবী দীর্ঘ নিঃশ্বাস ফেলেন, কারণ তিনি জানতেন অন্তরা দেবীকে কিছু বলে লাভ নেই। দেখতে দেখতে তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পরে মনিকা তার স্বামীর সঙ্গে নতুন ফ্ল্যাটে চলে যায়। সেখানে গিয়ে তারা খুব সুখে শান্তিতে থাকতে শুরু করে। এদিকে নতুন বউ আসার পর অন্তরা দেবী খুব খুশি হয়ে যান এবং তাকে বাড়ির চাবি দিয়ে বলেন, এই নাও মা, আজ থেকে সমস্ত দায়িত্ব তোমাকে দিলাম। এই সব কিছু তোমার, যা খুশি তাই করো। তোমরা দুজনে সুখে শান্তিতে থাকলেই আমার দেখে আনন্দ। 2-1 দিন পর ঋতু সঞ্জয়কে বলে, শোনো না, হানিমুনে কোথাও যাব না? যাওয়ার তো আমারও ইচ্ছা, কিন্তু মাকে ছেড়ে কিভাবে যাই বলো তো? আশেপাশের লোকজন শুনলে কি বলবে বলো তো? বলবে মাকে ছেড়ে হানিমুন করতে গেছে। আমাদের আশেপাশের লোকজনকে তো চেনো, সবগুলো এক একটা নমুনা। তাহলে কি আমরা কোথাও বেড়াতেই যাব না? তুমি এক কাজ করো, মাকে কয়েকদিনের জন্য দিদির কাছে রেখে এসো। ওখানে থাকবে আর আমরা নিশ্চিন্তে ঘুরে বেড়াবো। এই কথাটা তুমি ঠিকই বলেছো, আমার মাথায় তো আইডিয়াটা আসেনি। মা তো শুধু আমার একার না, আর সব টেনশন কেন আমিই বা একা নেবো? পরের দিন সঞ্জয় মনিকাকে ফোন করে আর বলে, মনিকা, আমি আর ঋতু কালকে একটু বেড়াতে যাব, তুই কয়েকদিনের জন্য মাকে রাখতে পারবি? আরে কালকে তো আমাদেরও বেড়াতে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন যদি আমি মাকে না রাখি তাহলে মাই বা থাকবে কোথায়? এক কাজ করি, আমাদের বেড়াতে যাওয়াটা পিছিয়ে দিই। মা এসে থেকে যাক, তারপর কোনো এক সময় বেড়াতে যাব। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তুই মাকে রেখে যা। ঠিক আছে, আমি মায়ের সঙ্গে কথা বলছি। মনিকা তার স্বামী সুজয়ের সঙ্গে কথা বলে। সুজয় এক কথায় রাজি হয়ে যায়। এদিকে সঞ্জয় অন্তরা দেবীকে বলেন, মা, আমি কি বলছিলাম, কালকে আমি আর তোমার বৌমা একটু বেড়াতে যাব। তুমি একা বাড়িতে বসে বসে বোর হয়ে যাবে। সে তো হচ্ছি বাবা, কিন্তু তোদের সঙ্গে যদি আমি যাই তোদের কোনো অসুবিধা হবে না তো? আমি জানি তুই আমাকে বাড়িতে ছেড়ে একা একা যেতে পারবি না। ঠিক আছে, আমি ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি। মা, তুমি আমার কথাটা বুঝতে চাইছো না? আমরা বেড়াতে যাব, তোমাকে আমি ভাবছি মনিকাতে বাড়িতে রেখে যাব। আর ও এমনিতেও আমাকে ফোন করেছিল, বারবার বলছে মাকে পাঠিয়ে দে। তাই আমি ভাবছিলাম তুমি কয়েকদিনের জন্য যদি ওখান থেকে ঘুরে আসো। কিন্তু বাবা, ওর এই নতুন নতুন বিয়ে হয়েছে, মেয়ে জামাই সংসারে এভাবে খেতে ভালো লাগে না। ওসব পুরাতন কথা তোমার ছাড়ো, তুমি নিশ্চিন্তে যাও, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। যাও আর গিয়ে মন ভালো করে আসো। কালকে সকাল সকাল বেরোবো, তোমায় ট্রেনে তুলে দিয়ে তারপর আমরা বেরোবো। অন্তরা দেবীর কোনো কথাই সঞ্জয় শোনে না, তাই বাধ্য হয়ে তিনি ব্যাগ গুছিয়ে নেন। সঞ্জয় মাকে ট্রেনে তুলে দিয়ে চলে আসে। ওদিকে সুজয় ট্রেন থেকে অন্তরা দেবীকে বাড়িতে নিয়ে যায়। মেয়ে মাকে দেখতে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায়। এরপর জামাই মেয়ে দুজনে মিলে খুব তার খাতির করে। দেখতে দেখতে 15 দিন কেটে যায়। অন্তরা দেবী বাড়ি ফেরার জন্য অস্থির হয়ে পড়েন। এদিকে সঞ্জয়ও বাড়ি ফিরে আসে। মনিকা তার মাকে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়ি ফিরে এসে কয়েকদিন পর অন্তরা দেবী দেখেন তার লকারে গয়নাগুলো নেই। অন্তরা দেবী বলেন, এ কি, আমার লকারে গয়নাগুলো সব কোথায় গেল? বৌমা, ও বৌমা, এখানে গয়নাগুলো ছিল, তুমি দেখেছো? হ্যাঁ মা, আসলে আপনি ছিলেন না তো, আমাদের একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান ছিল।
আর আপনার ছেলে আমাকে সব গয়নাগুলো বার করে দিয়েছে। মা ওর কাছে তো ওইরকম কিছুই গয়না নেই, তাই আমি ভাবছিলাম ও তো কোনো রকমে পড়তেও চাইছিল না। আমি বললাম মা থাকলে তোমাকে এগুলো জোর করে পরিয়ে দিত, তখন কি আর না বলতে পারতে? হ্যাঁ হ্যাঁ, সে তো 100 বার। ভালো করেছো নিয়েছো, এমনিতেও আমি ওগুলো তোমার জন্যই তুলে রেখেছিলাম। দেখলে তো আমি কি বলেছিলাম, তুমি শুধু শুধু ভয় পাচ্ছিলে। এভাবেই কয়েকদিন কেটে যায়। ঋতু সঞ্জয়ের কাছে এসে বলে, শোনো না, দিদি কি সুন্দর জামাইবাবুর সঙ্গে একা একা ফ্ল্যাটে থাকে, আর বাড়িতেও শ্বশুর শাশুড়ি অন্যান্য যাও থাকে না, ওদের কত প্রাইভেসি। আর আমার দেখো না, সব জায়গায় মা এসে ইন্টারফেয়ার করে। আমার না এসব একদম ভালো লাগে না। ভালো তো আমারও লাগলো, কিন্তু মনিকার ব্যাপারটা আলাদা। ওরা আবার আরো 3টে যা আছে, তাছাড়া সুজয়ের চাকরি বাড়ি থেকে করাও সম্ভব না, ওদের অনেক সমস্যা, তাই জন্য ওদেরকে ফ্ল্যাটে থাকতে হবে। আমি কি কারণ দেখি ফ্ল্যাটে থাকবো বলো? আমি এসব কিছু জানি না, তুমি কাগজপত্রের বন্দোবস্ত করো তো। মা এসব জানতে পারলে কিন্তু খুব রাগ করবে। আরে বাবা, কিচ্ছু জানতে পারবে না। আবার 15 দিনের জন্য তুমি মাকে দিদির বাড়িতে পাঠিয়ে দাও, আর এখানে চুপি চুপি সব কাজগুলো সেরে ফেলো। বইয়ের কথা শুনে সঞ্জয় তার মাকে আবার 15 দিনের জন্য মনিকাদের বাড়িতে পাঠিয়ে দেয়। অন্তরা দেবী মেয়ের বাড়িতে গিয়ে খাতির আপ্যায়ন পান, কিন্তু তার মন যে ছেলের দিকেই পড়ে থাকে। তিনি বাড়িতে ফিরে আসা জেদ করেন। মনিকা তাকে আবার পাঠিয়ে দেয়। বাড়িতে এসে অন্তরা দেবী দেখেন বাড়িতে তালা ঝোলানো। তিনি অবাক হয়ে দাঁড়িয়ে থাকেন। তখন প্রতিবেশী এসে তাকে বলে যে তার ছেলে বৌমা 2 দিন আগেই সমস্ত জিনিসপত্র নিয়ে অন্য কোথাও গিয়ে উঠেছে। এই বাড়িটা তারা বিক্রি করে দিয়েছে। এত বড় কথা জানতে পেরে অন্তরা দেবীর পায়ের তলার মাটি সরে যায়। তিনি সঙ্গে সঙ্গে ট্রেন ধরে মেয়ের বাড়িতে চলে যান এবং তাকে গিয়ে সমস্ত ঘটনা বলেন। সবকিছু শুনে মনিকা বলে, মা, আমি এসব আগে থেকেই জানতাম। ভাইয়ের মনে কি চলছে না চলছে সে আমি ছোটবেলা থেকে আমার কাছে পরিষ্কার ছিল, কিন্তু তোমার চোখে এসব কখনোই ধরা পড়েনি মা। যাই হোক, তুমি আমার কাছে আজও আমার মা, তুমি সারা জীবন আমার কাছে থাকতে পারো। আমি খুশি খুশি তোমার দায়িত্ব নেব। মেয়ের কথা শুনে অন্তরা দেবী চোখে জল চলে আসে। তিনি বুঝতে পারেন যে তিনি কত বড় অন্যায় করেছেন। এরপর তিনি মেয়ের কাছে ক্ষমা চান এবং মেয়ের সঙ্গেই সারা জীবন থেকে যান। বিলাসপুর শহরে শ্রীমন্তবাবু তার স্ত্রী কমলিকা এবং 2 মেয়ে নবনীতা ও অনিন্দিতার সঙ্গে বাস করতেন। শ্রীমন্তবাবু বিলাসপুরের একটি ফ্যাক্টরিতে অল্প বেতনে কাজ করতেন এবং তা দিয়ে মোটামুটি হলেও তাদের সংসার চলে যেত। কিন্তু এখন তার 2 মেয়ে লেখাপড়া করায় তাদের সংসারের খরচ বেশ কিছুটা বেড়ে গিয়েছিল। এভাবেই সময় অতিবাহিত হচ্ছিল। এমনই একদিন নবনীতা এবং অনিন্দিতা স্কুল শেষে বাড়ি ফিরেছিল। তখন, মা জানো, এবছরে আমাদের স্কুলে বার্ষিক পরীক্ষার পর সাইকেল রেস প্রতিযোগিতা হবে, তাই আমাদের ম্যাম আমাদেরকে বাড়িতে সাইকেল চড়া শিখতে বলেছে। কি, সাইকেল রেস? তার মানে এখন তোকে সাইকেল কিনে দিতে হবে, তাই তো? হ্যাঁ মা, ম্যাডাম তো তাই বললেন, আর বললেন নতুন সাইকেল কিনলে আমাদের শিখতে সুবিধা হবে। এই, তোর কি মনে হয় বলতো, তোর বাবা রাইটার্স বিল্ডিং এ চাকরি করে নাকি যে প্রত্যেকবারে এসে নতুন নতুন আবদার করবি? মিথ্যে কথা বলার জায়গা খুঁজে পাসনি? মা, বিশ্বাস করো, আমি মিথ্যে বলছি না। ম্যাডাম আমাদের সত্যি সত্যিই বলেছেন। আর বিশ্বাস না হয় বোনকে জিজ্ঞাসা করো। নবনীতার কথা শুনে কমলিকা দেবী তার ছোট মেয়ে অনিন্দিতাকে সেখানে ডাকে। অনিন্দিতাকে জিজ্ঞাসা করলে সে বলে, হ্যাঁ মা, ম্যাডাম আমাদের সাইকেল চড়া শেখার কথা বলেছে। কিন্তু এই মা, তোকে কেন সাইকেল কিনে দিতে যাবে? মা প্রথমে আমায় কিনে দেবে। কি বলো মা, আমি ঠিক বলেছি তো? হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। আজ বিকালেই তোর বাবাকে বলে তোকে একটা নতুন সাইকেল কিনে দেব। মা, তাহলে ঠিক আছে, এখন একটা সাইকেল কিনে দিলেই আমাদের 2 বোনের হয়ে যাবে। ভারী একেবারে আদিক্ষেতা। আমার মেয়ে সাইকেল ধরে টানাটানি করবে, মা উপরে বসে বসে আনন্দে নৃত্য করছে, আর যত জ্বালা আমায় দিয়ে গেছে। পরের বোঝা সারা জীবন মাথায় করে নিয়ে বেড়াও। আসলে কমলিকা দেবী ছিল নবনীতার সৎ মা। শ্রীমন্তবাবুর প্রথম স্ত্রী নিরুপমা দেবী কয়েক বছর আগে হার্ট অ্যাটাকে মারা যায়। তখন তিনি এক প্রকার বাধ্য হয়েই কমলিকাকে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। বিয়ের পর কমলিকারও একটি মেয়ে হয়। শ্রীমন্তবাবু তার 2 মেয়েকে সমান চোখে দেখতেন, কিন্তু কমলিকা চিরকালই তার 2 মেয়ের মধ্যে ভেদাভেদ করে এসেছে, আর আজও ঠিক সেটাই ঘটছিল। ঠিক সেই সময় শ্রীমন্তবাবু অফিস থেকে বাড়ি এসেছিল এবং সে জানালার পাশ দিয়ে দাঁড়িয়ে তাদের সমস্ত কথাবার্তা শুনে ফেলে। তখন,
চুপ করো কমলিকা, তোমার সাহস কি করে হয় নবনীতাকে এভাবে উল্টোপাল্টা কথা বলার? তুমি ভুলে যেও না, অনিন্দিতা যেরকম এই বাড়ির মেয়ে ঠিক তেমনই নবনীতাও এই বাড়ির মেয়ে। হ্যাঁ, মেয়ে তো কি করব, ওকে মাথায় তুলে নাচবো নাকি? যত সব জ্বালা আমারই হয়েছে, দেখলে গা পিত্তি জ্বলে যায় একেবারে। এই বলে রাগ দেখিয়ে কমলিকা নিজের ঘরে চলে যায়। তখন শ্রীমন্তবাবু বলে, তোরা চিন্তা করিস না রে মা, দেখবি আমি কাল তোদের দুজনের জন্যই সাইকেল কিনে নিয়ে আসবো, আর তোরা দুজনেই সাইকেল রেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করবি। শ্রীমন্তবাবু তার কথা অনুযায়ী পরের দিন তার দুই মেয়ের জন্য দুটি সাইকেল কিনতে দোকানে যান। কিন্তু নতুন সাইকেলের দাম অনেক বেশি ছিল, তাই শ্রীমন্তবাবু সবকিছু চিন্তা ভাবনা করার পর একটি সাইকেল নিয়ে বাড়িতে আসেন ও বলেন, আমার কাছে অত টাকা ছিল না রে মা, তাই আমি একটি সাইকেল কিনে নিয়ে এসেছি। এখন তোরা কিছুদিন এই একটি সাইকেল নিয়েই প্র্যাকটিস কর, পরের মাসে আমি আবারও মাইনে পেলে তোদের দুজনের জন্য আবারও একটি সাইকেল কিনে নিয়ে আসবো। সাইকেলটি পেয়ে নবনীতা খুবই খুশি হয়ে যায়। কিন্তু নবনীতাকেও চড়তে দিতে হবে জেনে অনিন্দিতার মন খারাপ ছিল। এভাবেই সেদিন কেটে যায়। পরের দিন অনিন্দিতা সাইকেল চড়া প্র্যাকটিস করতে সাইকেলটি নিয়ে মাঠে যায়। মাঠে গিয়ে অনিন্দিতা একাই সাইকেল চড়তে থাকে। এটা দেখে নবনীতা বলে, বোন, আমাকে সাইকেলটা এবারে একটু দে না, তুই তো অনেকক্ষণ চড়লি, আর বাবা তো আমাদের দুজনকেই সাইকেল চালাতে বলেছে। বল। না, আমি তোকে একবারও দেব না, বাবা বলেছে বলেই দিতে হবে। আর মা যে আমাকে একাকে চড়তে বললো, সেটা তুই ভুলে গেছিস নাকি? তুই এরকম করছিস তো, দেখবি সামনের মাসে বাবা যখন আমার জন্য সাইকেল কিনে নিয়ে আসবে, তখন আমিও তোকে দেব না। তাতে কোনোই লাভ হবে না, সামনের মাসেই কম্পিটিশন, ততদিনে সাইকেল কম্পিটিশন শেষ হয়ে যাবে। অনিন্দিতার কথা শুনে নবনীতা চিন্তায় পড়ে যায়, কিন্তু তারও কিছু করার ছিল না। অন্যদিকে শ্রীকান্তবাবু ব্যাপারটি লক্ষ্য করে, তাই সে নবনীতাকে তাড়াতাড়ি সাইকেল কিনে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। দেখতে দেখতে তাদের বার্ষিক পরীক্ষা চলে আসে। এমনই একদিন কমলিকা দেবী একটি গার্জেন মিটিংয়ে স্কুলে যান। তখন স্কুল টিচার তাকে দেখে বলেন, এই যে কমলিকা দেবী, আপনি এসেছেন, আপনাকে একটি জরুরি কথা বলার ছিল। স্যার মনে হয় অনিন্দিতার ব্যাপারে বলবে। আমি জানতাম অনিন্দিতা সাইকেল চালিয়ে স্কুলে এলে নিশ্চয়ই স্যার ম্যাডামের চোখে পড়বে। হ্যাঁ, বলুন না, কি বলবেন? হ্যাঁ, মানে আপনার মেয়ে ওই নবনীতা খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। শুধুমাত্র লেখাপড়াতেই নয়, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসেও ও খুব ভালো পারফরমেন্স করে। আর ওর ফিজিক্যাল ফিটনেস এতই ভালো যে ও সমস্ত প্রতিযোগিতায় উইনার হয়। স্যার ঠিকই বলেছেন, আমি 100% শিওর এবারে সাইকেল রেসিংয়ে নবনীতা সকলকে পিছনে ফেলে রেখে উইনার হবে। আমি তো এখন থেকেই ওর ব্রাইট ফিউচার দেখতে পাচ্ছি। নবনীতা আমার জীবনে তো অভিশাপ ছিলই, এখন তো দেখছি আবার মেয়ের জীবনেও অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। দাঁড়া, এর একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, এটা তো আমার সৌভাগ্য। এভাবেই বলে ম্যাডাম সেখান থেকে চলে যায়। এরপর স্কুল মিটিং শেষে কমলিকা দেবীও নিজের বাড়িতে ফিরে আসেন। বাড়ি এসে সে মনে মনে ভাবে, আজ নবনীতা স্কুল থেকে একবার বাড়ি আসুক, তারপর মজা দেখাচ্ছি। আমিও দেখি ও কি করে এই সাইকেল রেস জেতে। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ফিউচার ব্রাইট। ওর ফিউচারকে যদি না নরক বানিয়ে তুলেছি, তো আমার নামও কমলিকা সেনগুপ্ত নয়। হ্যাঁ হ্যাঁ। কমলিকা দেবী মনে মনে এসব চিন্তা ভাবনাই করছিল। ঠিক সেই সময় শ্রীমন্তবাবু আবারও একটি নতুন সাইকেল নিয়ে বাড়ি ফেরেন। তখন, বাবা আমার জন্য সাইকেল কিনে নিয়ে এসেছে, এবার আমি কাল থেকে সাইকেল চালানো শিখব। দেখবে বাবা, আমি সাইকেল রেসে প্রথম হব। হ্যাঁ রে মা, আমি জানি। আর শুধু সাইকেল চালালেই হবে না, কয়েকদিন পরই তোদের পরীক্ষা, তোকে ভালো রেজাল্ট করেও দেখিয়ে দিতে হবে। শ্রীকান্তবাবুর কথা শুনে নবনীতা আরও মনোবল পেয়ে যায়। এরপর সে পড়াশোনার পাশাপাশি সাইকেল চালানো প্র্যাকটিস করতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। নবনীতা এবং অনিন্দিতার পরীক্ষার দিন চলে আসে, তাই তারা পরীক্ষার দিন সময় মতো স্কুলে পৌঁছে যায় এবং কয়েকদিনের মধ্যেই নবনীতা এবং অনিন্দিতার পরীক্ষা শেষ হয়ে যায়। পরীক্ষার শেষে স্কুলের স্যার তাদেরকে বলে, বাচ্চারা, তোমাদের আজ ফাইনাল এক্সাম কমপ্লিট। আর তোমরা জানোই যে নোটিশ অনুযায়ী এক্সামের 3 দিন পরেই তোমাদের সাইকেল রেস প্রতিযোগিতা হবে। তা তোমরা সবাই সেদিন বাবা মাকে অবশ্যই নিয়ে আসবে। স্যারের মুখে এরকম কথা শুনে স্কুলের সকল বাচ্চারা যে যার বাড়ি চলে আসে। বাড়ি এসে নবনীতা ও অনিন্দিতা তার বাবা মাকে জানালে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই,
কিন্তু নবনীতার প্রতিযোগিতায় জেতার কথা ভুলে যাও, কারণ আমি থাকতে আমার মেয়ে অনিন্দিতার সঙ্গে কেউ পাল্লা দিক, অ্যাটলিস্ট সেটা আমি তো চাইবো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন ওসব বাদ দাও, আর চলো আমি সবাইয়ের জন্য ভাত বেড়ে রেখেছি। এভাবেই দুদিন কেটে যায়। অবশেষে প্রতিযোগিতার দিন চলে আসে। তাই শ্রীমন্তবাবু তার 2 মেয়ে ও স্ত্রীকে নিয়ে সাইকেল প্রতিযোগিতার জন্য স্কুল মাঠে উপস্থিত হয়। তখন সকল পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে যে যার নিজের নিজের সাইকেল গ্যারেজে রেখে আসো, কারণ আমাদের প্রতিযোগিতা নিজস্ব সাইকেল নিয়ে করা যাবে না। প্রতিযোগিতার জন্য আমাদের স্কুল থেকে সকলকেই সাইকেল দেওয়া হবে। স্কুলের মাইকের অ্যানাউন্সমেন্ট শুনে কমলিকার কপালে চিন্তার ভাঁজ পড়ে। ও তখন সে বলে ওঠে, কি নিজেদের সাইকেল নিয়ে প্রতিযোগিতা হবে না মানে? এ তো আমার সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিল। পরিকল্পনা মানে? তুমি কি পরিকল্পনা করেছিলে? নবনীতাকে হারানোর পরিকল্পনা করেছিলাম, সেজন্য ওর সাইকেলে হাওয়া কমিয়ে রেখেছিলাম। কোনোদিনই চাই না নবনীতার সাইকেল প্রতিযোগিতায় অনিন্দিতাকে হারিয়ে জিতে যাক। অনিন্দিতা জিতলেই আমি বেশি খুশি হব। এবারে বুঝেছো? কমলিকার কথা শুনে শ্রীমন্তবাবুর আর কিছু বলার ছিল না, কারণ সে আগে থেকেই এই ব্যাপারটি জানতো। এদিকে শ্রীমন্তবাবু কমলিকার সমস্ত কথাবার্তা নবনীতা শুনে নেয় এবং তার মন খারাপ হয়ে যায়। ঠিক তখনই তাদের সাইকেল রেস প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার শুরুতে নবনীতা সবার প্রথমে থাকে, কিন্তু ফিনিশিং লাইনে এসে সে প্রতিযোগিতায় হেরে যায়। তখন শ্রীমন্তবাবু ব্যাপারটি লক্ষ্য করে ও সে বলে, নবনীতা মা, তুই ইচ্ছা করেই হেরে গেলি তাই না? আমি তো প্রথম থেকেই শিওর ছিলাম যে তুই উইনার হবে, কিন্তু ফিনিশিং লাইনের কাছাকাছি গিয়ে তুই ব্রেক কষে থেমে গেলি, আর সেটা সকলেই লক্ষ্য করেছে। আমার তো মনে হয় তুই অনিন্দিতাকে জেতানোর জন্যই এটা করেছিস। হ্যাঁ বাবা, শুধুমাত্র মায়ের খুশির জন্যই এটা করেছি। আমি জিতলে শুধু তুমি খুশি হতে, কিন্তু বোন জিতলে আমাদের বাড়ির সকলেই খুশি হবে। আর বাবা, যেখানে সকলে খুশি হয় সেরকম প্রতিযোগিতায় আমি সারা জীবন হাঁটতে রাজি আছি। ছোট্ট মেয়ে নবনীতার মুখে এরকম কথা শুনে কমলিকা দেবী তার ভুল বুঝতে পারে এবং সে তার ভুল সিদ্ধান্তের জন্য মনে মনে পস্তাতে থাকে। কিছুক্ষণ পর প্রতিযোগিতার ট্রফি বিতরণ হয় এবং অনিন্দিতা প্রথম হওয়ার জন্য তাকে ট্রফি তুলে দেওয়া হয়। তখন কমলিকা ট্রফিটি নিয়ে নবনীতার হাতে তুলে দেয়। সেদিন নবনীতা তার প্রাপ্য সম্মান পেয়ে খুবই খুশি হয়েছিল, আর এটা দেখে ওখানে উপস্থিত সকলেই খুশি হয়ে যায়। এখন কমলিকা দেবী আর তার 2 মেয়েকে আলাদা নজরে দেখে না, এখন সে দুজনকেই সমানভাবে ভালোবাসে। এটা দেখে শ্রীকান্ত বাবুও খুশি হয়েছিল। এভাবেই তারা সকলে মিলে হাসি খুশিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আজকের আমাদের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো ও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।